আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে সকলকে স্বাগত। আজকে আমরা এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ধাতু, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এবং এই ধাতুর জন্য আমাদের কমেন্ট বক্সে অনেক বেশি কমেন্ট এসেছে যে আপু কবে ধাতুর ভিডিও করবেন, কবে ধাতুর ভিডিও করবেন। তাই আমরা এখনই সাথে সাথে ভাবলাম যে না, ধাতুর ভিডিওটা আগে করা যাক। তো ধাতু এই টপিকটা সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করে ধাতুটা অনেক কঠিন, হয়তো তারা পড়ে না বা পড়া হয়নি কখনো ধাতু, এই জন্য তাদের কাছে মনে হয়। তবে ধাতু টপিকটা সত্যিকার অর্থেই খুব 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 সহজ। আমরা যখন এখন ধাতুর পর্বটা করব এবং যারা পর্বটা দেখবে তারাই বুঝতে পারবে যে কেন আমি বলছি ধাতুটা খুবই সহজ। আসলে ধাতুর জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে সেটা আমরা পদ প্রকরণেও শিখে এসেছি। এছাড়াও ছোট ক্লাস থেকে আমরা ক্রিয়াপদের সাথে পরিচিত। ক্রিয়াপদ হচ্ছে কি, পদের সবচেয়ে প্রিয় সন্তান বা বাক্যের প্রাণ। ক্রিয়াপদ কাকে বলে? কোনো কাজ করা যখন আমরা বুঝাবো সেটাই হয়ে যাবে কি ক্রিয়াপদ। যে কোনো কাজ করা হতে পারে সেটা। যেমন আমি যদি বলি আমি বই পড়ছি, আচ্ছা আমি বললাম আমি বই পড়ছি, এখানে আমাদের ক্রিয়াপদ কোনটা? আমি, এটা দ্বারা কোনো কাজ করা বোঝানো হচ্ছে না। বই, এটা দ্বারাও কোনো কাজ করা বোঝানো হচ্ছে না। পড়ছি দ্বারা একটা কাজ করা বোঝানো হচ্ছে। তাহলে আমি যদি বলি পড়ছি, সেটা কি একটা ক্রিয়াপদ বা যেটাকে বলবো কি আমরা কাজ করা বোঝাচ্ছি। এই যে পড়ছি, এই পড়ছি বা ক্রিয়াপদটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাবে। একটা অংশ হচ্ছে কি ক্রিয়ার যে মূল অংশটা থাকবে সেটা হবে ক্রিয়া মূল, আর আরেকটা অংশ হবে ক্রিয়ার যে বিভক্তি অংশটা থাকবে সেটা হবে ক্রিয়া বিভক্তি। অর্থাৎ আমাদের পড়ছিকে ভাঙলে আসবে কি পর, আরেকটা অংশ হচ্ছে ছি। এই যে পর আর ছি, এই অংশটা পর যেটা, সেটা হচ্ছে কি আমাদের একটা ক্রিয়াপদের পড়ছির মূল অংশটা হচ্ছে পর। তাহলে এটা কি হবে ক্রিয়ামূল, যেহেতু ক্রিয়াপদের মূল অংশ। আর এই যে ছি অংশটা যেটা হচ্ছে কি একটা বিভক্তি, সেটার নাম হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূল এবং আরেকটা অংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই যে আমাদের ক্রিয়ামূল বা ক্রিয়ার যে মূল অংশ, অথবা আরেকভাবে কিভাবে বলা যায় ক্রিয়া বিভক্তিহীন যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের ধাতু। অর্থাৎ ক্রিয়াপদের যে মূল অংশটা সেটাই হচ্ছে কি ধাতু। তো ক্রিয়ামূলের আরেক নাম হচ্ছে ধাতু। অর্থাৎ ধাতু কাকে বলে এটা নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। এছাড়া আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে। অর্থাৎ আমি যদি ছিটাকে বাদ দিয়ে দিই, থাকে কে পড়ছি থেকে যদি আমি ছিটাকে বাদ দিই, পড়ছি এই পদ বা ক্রিয়াপদটা থেকে যদি আমি ছি বাদ দিই, থাকে কে পর থাকে। অর্থাৎ ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে ধাতু বলে। তো আমরা ধাতু দুইটা সংজ্ঞা একসাথে পেয়েছি, দুইটা সংজ্ঞা একই, একটু ঘুরিয়ে ফিরে বলা। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আরেকটা যে আমরা পেয়েছি কাকে বলে বা সংজ্ঞা, ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে ধাতু বলে। এখন অনেকের কাছে মনে হতে পারে দুইটা সংজ্ঞা দ্বারা তো একই জিনিস বোঝানো হচ্ছে। দুইটা সংজ্ঞা দ্বারা একই জিনিস বোঝানো থাকলেও মাঝে মধ্যে পরীক্ষার হলে আলাদাভাবে আসে, তখন স্টুডেন্টরা অনেক বেশি কনফিউজ হয়ে যায়। কারণ বইয়ে দেওয়া আছে ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে, আবার মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে। তো এই জন্য আমাদের দুইটা সংজ্ঞাই মনে রাখতে হবে, দুইটা কিন্তু একই জিনিসই প্রকাশ করছে। এই যে আমাদের ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকে ধাতু বলছে, আবার আমাদের যে ক্রিয়াপদ তার যে বিভক্তিহীন মানে কি বিভক্তি ছাড়া যে অংশটা আমরা পাবো সেটাকে ধাতু বলছে। একই জিনিস বলা হচ্ছে একটু ঘুরিয়ে। তো ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, অথবা আরেকটা সংজ্ঞা কি ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে ধাতু বলে। তো আমরা এখন এই যে ধাতু, তার কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তবে ধাতু এবং তার প্রত্যেকটা প্রকারভেদ বা প্রত্যেকটা সন্তান যেটাকে আমরা বলবো, প্রত্যেকেই 3 সন্তানে বিশ্বাসী। অর্থাৎ ধাতু নিজেও 3 প্রকার, আবার তার প্রত্যেকটা প্রকারভেদও 3 প্রকার করেই হবে। তার আগে আমি পড়ছি যেমন আমরা দেখলাম, আমরা আরেকটা উদাহরণ থেকে একটু দেখব যে আমরা এবার দেখে আমরা ধাতু বের করতে পারছি কিনা। আমি যদি বলি হাতা, এই হাতাকে ভাঙলে কি আসবে? যদি ভাঙি আমরা হাত যোগ আ। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের হাত যোগ আ, এই হাত কি আমাদের ক্রিয়া বিভক্তি বা ধাতু কি না? অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে, আমি যদি এরকম কোনো প্রশ্ন করতাম যে হাতার ধাতু কোনটা, সবাই হাত বলে বলতো যে হ্যাঁ পেরে গিয়েছে, কিন্তু না, এটা কিন্তু একটা ভুল উত্তর। কারণ আমি আবারও বলছি ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, কিন্তু এই যে হাতা, এটা তো কোনো ক্রিয়াপদ না। আমরা তো জানি ক্রিয়াপদ হতে হলে কি হতে হবে, কাজ করা
হতে হবে। যখন কোনো পদ দ্বারা কাজ করা বোঝায় সেটাকে বলে ক্রিয়াপদ। কিন্তু এই যে হাতা, এই হাতা দ্বারা আমরা কোনো কাজ করা বুঝাই না। তাহলে হাতা দ্বারা যেহেতু আমরা কোনো কাজ করা বুঝাই না, তাই এটা কি ক্রিয়াপদই না। আর এটা যদি ক্রিয়াপদ না হয় তাহলে কি হাত ধাতু হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। কারণ ক্রিয়াপদের মূল অংশকে বা ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে ধাতু বলে, আর আমাদের হাতা কোনো ক্রিয়াপদই না, এটা একটা নামপদ। নামপদের যে মূল অংশ তারও একটা নাম আছে, তার নাম হচ্ছে প্রাতিপদিক। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ধাতুর মধ্যে প্রাতিপদিক আসলে কোথা থেকে? মূলত ধাতুর কোনো অংশ না, প্রাতিপদিক আমাদের ধাতুর কোনোই অংশ না। এটা বলা হয়েছে এই জন্য কারণ আমরা অনেক সময় নামপদের মূল অংশকেও ধাতু ভেবে ফেলি, তাই এটা আলাদাভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে ক্রিয়াপদের মূল অংশ ধাতু, তবে নামপদের মূল অংশ হচ্ছে প্রাতিপদিক। তাই আগে আমাদের ধাতু বের করার আগে সবার আগে দেখতে হবে পদটা কি কোনো ক্রিয়াপদ কিনা। যদি পদটা ক্রিয়াপদই না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ধাতু বের করতে পারবো না, কারণ আমাদের ক্রিয়াপদ থেকে ধাতু বের করতে হবে, নামপদ থেকে তো ধাতু বের করতে পারবো না। তো এর মাধ্যমে আমরা কি বুঝলাম যে আমাদের ধাতু সংজ্ঞাটা কি? ক্রিয়াপদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের ধাতুর সংজ্ঞার জন্য। ক্রিয়াপদের যে মূল অংশ তাকে ধাতু বলে এবং ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকেও ধাতু বলে। তবে নামপদের যে, এটা আমি একটু লিখে দিচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবে সবাই। নামপদের মূল অংশকে প্রাতিপদিক বলে, আবার একই সাথে কি বলা যাবে, যদি আমি আটাকে বাদ দিয়ে দিই, নামপদের বিভক্তিহীন অংশকেও প্রাতিপদিক বলে। নামপদের বিভক্তিহীন অংশকেও প্রাতিপদিক বলে। অর্থাৎ আমাদের যে ধাতু এবং আমাদের যে প্রাতিপদিক দুইটার সংজ্ঞায় দুইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, নামপদের মূল অংশকে প্রাতিপদিক বলে, ক্রিয়াপদের বিভক্তিহীন অংশকে ধাতু বলে, নামপদের বিভক্তিহীন অংশকে প্রাতিপদিক বলে। তো এভাবে আমরা দুটাকে আলাদা করতে পারবো। এখন আমরা দেখব আমাদের যে ধাতুর বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেগুলো। আমরা তো জানলাম যে আমাদের ধাতু কাকে বলে বা ধাতু আমরা চিনতে পারলাম, এখন তার প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমাদের যে ধাতু সেটা মূলত হচ্ছে 3 প্রকার। ধাতু 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হচ্ছে যৌগিক ধাতু। মৌলিক ধাতু, যৌগিক ধাতু আর সাধিত ধাতু। আমাদের যে যৌগিক ধাতু তার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। অর্থাৎ কি, ধাতু 3 প্রকার: মৌলিক ধাতু, যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু, আরেকটা হচ্ছে সাধিত ধাতু। তো আমাদের আবার প্রত্যেকটা ধাতুরও কিন্তু প্রকারভেদ আছে, যেমন মৌলিক ধাতুও 3 প্রকার, সাধিত ধাতুও 3 প্রকার, তবে যৌগিক বা সংযোগমূলক ধাতুর আবার কোনো প্রকারভেদ নেই। তো এখন আমরা দেখব আমাদের মৌলিক ধাতু সম্পর্কে। মৌলিক ধাতু চেনার একটা খুবই সহজ উপায় আছে। আমরা তো জানি আমাদের পুরুষবাচক শব্দ সম্পর্কে। পুরুষবাচক শব্দে যে সকল পুরুষবাচক শব্দ আমাদের তুচ্ছ করে বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন তুই, এই ঘনিষ্ঠ বা তুচ্ছ করে বলার মতো পুরুষবাচক যে শব্দটা, তার সাথে যেই ধাতুগুলো যাবে বা তার সাথে যে ক্রিয়াগুলো যায় সেগুলো হচ্ছে আমাদের মৌলিক ধাতু। যেমন আমরা যদি বলি তুই পড়, আমরা কি কখনো বলবো যে আপনি পড়, তুমি পড়? আমরা কি বলবো? তুই পড়। আবার আমরা কি বলবো? তুই খা। আমরা কখনোই বলবো না আপনি খা বা তুমি খা। অর্থাৎ কি, তুইয়ের সাথে যেই ধাতুগুলো যায়, পড়, খা, কর, মর, যা, চল ইত্যাদি। অর্থাৎ তুই পুরুষটার সাথে বা তুই তুচ্ছ করে বলার মতো পুরুষটার সাথে যেই ধাতুগুলো যায়, পড়, খা, কর, মর, যা, চল, এগুলো প্রত্যেকটাই কি আমাদের মৌলিক ধাতু হিসাবে আমরা মনে রাখতে পারবো। তবে আমাদের যে মৌলিক ধাতু সেটাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। মৌলিক ধাতু আবার কয় প্রকার? 3 প্রকার। কারণ আমরা তো প্রথমেই ভিডিওর শুরুর দিকেই আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের যে ধাতু সে যেমন 3 সন্তানে বিশ্বাসী, মৌলিক, যৌগিক, সাধিত, ঠিক তেমনি তার আবার প্রত্যেকটা সন্তানও 3 সন্তানেই বিশ্বাসী। অর্থাৎ মৌলিক ধাতুও 3 প্রকার, আমাদের সাধিত ধাতুও 3 প্রকার। তো আমরা এখন মৌলিক ধাতু যে 3 প্রকার সেই 3 প্রকারটা একটু দেখব। মৌলিক ধাতু যে 3 প্রকার সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বাংলা, দ্বিতীয়টা হচ্ছে তৎসম এবং 3 নাম্বারটা হচ্ছে বিদেশি। এই 3টা যখন আমরা বাংলা দেখি তখন আমরা বুঝে ফেলি আর 2টা প্রকারভেদ তৎসম বা সংস্কৃতই হবে, আর একটা হবে কি বিদেশি। তৎসমর আবার আরেকটা নাম হচ্ছে কি সংস্কৃত। কারণ আমরা জানি যে আমাদের যে তৎসম শব্দটা, এই তৎসম শব্দটাই কিন্তু খুবই পরিচিত আমাদের কাছে, যে সংস্কৃত থেকে যেই ধাতুগুলো বা সংস্কৃত থেকে যেই শব্দগুলো আমাদের বাংলায় আসবে সেটাই হচ্ছে কি তৎসম। তার ধাতুর ক্ষেত্রেও কি হবে? সংস্কৃত থেকে যে সকল ধাতু আমাদের বাংলায় আসবে সেটাই হবে কি
তৎসম ধাতু। তো আমরা এখন আমাদের প্রত্যেকটা ধাতু কিভাবে আমরা চিনতে পারি সেগুলো একটু দেখবো। আমাদের অর্থাৎ মৌলিক ধাতুর যে প্রকারভেদগুলো আছে, বাংলা, তৎসম বা সংস্কৃত, আর একটা হচ্ছে কি বিদেশি, এই তিনটা ধাতু আবার আমরা এখন জানবো যে এই তিনটা ধাতু আমরা কিভাবে মনে রাখতে পারি। তো আমাদের যে মৌলিক ধাতু সেটা আবার যে তিন প্রকার ছিল, বাংলা, সংস্কৃত বা তৎসম, আর একটা হচ্ছে বিদেশি। তো আমরা প্রথমে দেখবো আমাদের বাংলা ধাতু সম্পর্কে। বাংলা ধাতু সেটা মনে রাখবো আমরা ঠিক আমরা যেভাবে আমাদের মৌলিক ধাতুটাকে মনে রাখবো, অর্থাৎ তুচ্ছ করে বা ঘনিষ্ঠ কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা যেই পুরুষটা ব্যবহার করে থাকি, অর্থাৎ তুই, তুই শব্দটার সাথে যেই ধাতুগুলো যাবে, যেমন হচ্ছে তুই পর, আমরা কখনো আপনির সাথে পর দিব না, আমরা অবশ্যই কি বলবো, তুই পর, তুই খা, তুই যা, তুই চল, তুই কর, তুই মর। এই যে পর, খা, যা, চল, কর, মর প্রত্যেকটাই হচ্ছে আমাদের বাংলা ধাতু। অর্থাৎ এখন আমরা খুব সহজে আমাদের বাংলা ধাতুটা মনে রাখতে পারবো। ঘনিষ্ঠ সম্পর্ক বা তুচ্ছ করে কাউকে কোনো কথা বলার জন্য আমরা যেই পুরুষটা ব্যবহার করে থাকি, তার সাথে যেই ধাতুগুলো যাবে সেগুলোই হবে কি আমাদের বাংলা ধাতু। এরপরে যে ধাতুটা আমরা এখন একটু দেখবো সেটা হচ্ছে আমাদের সংস্কৃত বা তৎসম ধাতু। সংস্কৃত বা তৎসম ধাতুটা হচ্ছে যে সকল ধাতু সংস্কৃত থেকে সরাসরি আমাদের বাংলায় এসেছে, কোনো পরিবর্তন না হয়ে, সেটাই হচ্ছে কি সংস্কৃত বা তৎসম ধাতু। সেটা মনে রাখারও কিছু সহজ উপায় আছে। সংস্কৃত বা তৎসম ধাতু মনে রাখার জন্য আমরা তিনটা পয়েন্ট সম্পর্কে একটু খেয়াল করবো বা তিনটা পয়েন্ট সম্পর্কে আমরা একটু মনে রাখবো। প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে সংস্কৃত বা তৎসম ধাতু আছে তার ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন থাকে। যুক্ত ব্যঞ্জন হচ্ছে যখন দুটি ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে, দুটি ব্যঞ্জন বর্ণ যখন একসাথে থাকে সেটাই হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন থাকবে যেমন এই যে আমি যে শয় থ বললাম, এটা হ না কিন্তু থ, শয় থ যে বললাম এটা কি দুটি যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ দুটি যুক্ত অবস্থায় আছে। যখন আমরা দেখব কোনো দুটি ব্যঞ্জন বর্ণ যুক্ত অবস্থায় আছে ধাতুর ক্ষেত্রে, সেই ধাতুটা অবশ্যই কোন ধাতু হবে, সংস্কৃত বা তৎসম ধাতু। এরপর আরেকটা যে পয়েন্ট আমরা দেখব, যখন আমরা দেখব কোনো একটা ধাতুর মাঝে ঋকার আছে, সেটা হচ্ছে কি সংস্কৃত বা তৎসম ধাতু। অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঋকার থাকবে, যেমন ক্রি, ড্রি। আমরা যদি একটু লক্ষ্য করি, কয়ের সাথে একটা কে আছে, ঋকার আছে, আবার ধয়ের সাথে একটা ঋকার আছে। তো ঋকার আছে বলে তাহলে এটা কোন ধাতু হবে, সংস্কৃত বা তৎসম ধাতু। 3 নম্বর যে পয়েন্টটা আমরা দেখব, যখন কোনো একটা ধাতুর সাথে ফলা থাকবে, আমরা তো জানি ফলা কয় প্রকার, 6 প্রকার ফলা থাকবে। যেমন ফলাগুলো মনে রাখার একটা সহজ উপায় যদি আমরা একটু বলি তাহলে ভালো মনে থাকবে। আমি যদি বলি মজার লবণ, তবে এই ক্ষেত্রে মজার বানানটা আমি একটু ভিন্নভাবে লিখব। এই যে মজার লবণ, এই মজার লবণটাই হচ্ছে আমাদের 6টি ফলা, অর্থাৎ ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, আর একটা হচ্ছে কি ন ফলা। এইভাবে মজার লবণ দ্বারা আমরা ফলাগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। কারণ এই 6টি ফল আমরা মনে রাখতে যে অনেক বেশি সমস্যায় পড়ে যাই, এই জন্য জটা আমি অন্তস্তীয় জ লিখেছি, কারণ জ ফলা অন্তস্তীয় জয়ের হয়। তো মজার লবণ দ্বারা আমরা আমাদের 6টি ফলা মনে রাখবো। যখন আমরা দেখবো কোনো একটি ধাতুর মধ্যে ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা বা ন ফলা আছে, সেটা হয়ে যাবে কোন ধাতু, সংস্কৃত বা তৎসম ধাতু। আচ্ছা, এই নিয়মটা তো গেল কি আমাদের সংস্কৃত বা তৎসম ধাতু মনে রাখার 3টা নিয়ম। তো এছাড়াও কিছু সংস্কৃত বা তৎসম ধাতু আছে যেগুলো এই 3টা নিয়মের মধ্যে পড়ে না, অর্থাৎ সেখানে যুক্ত ব্যঞ্জনও থাকে না, ঋকারও থাকে না, আবার ফলাও থাকে না। সেই ব্যতিক্রম কিছু সংস্কৃত ধাতুগুলো আমরা এখন একটু দেখে নিব। গম, গট, খাদ, পট, হস। এই যে আমাদের 6টি সংস্কৃত বা তৎসম ধাতু আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে কি যুক্ত ব্যঞ্জনও নেই, ঋকারও নেই, আবার কোনো ফলাও নেই। তো এই 3টা পয়েন্টের বাহিরে থাকা সত্ত্বেও এটা আমাদের কি সংস্কৃত বা তৎসম ধাতু। তো এর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃত এবং তৎসম ধাতু সম্পর্কে দেখলাম। এখন মৌলিক ধাতুর যে আর একটা ধাতু বাকি, সেটা হচ্ছে কি বিদেশি ধাতু। এখন আমরা বিদেশি ধাতু সম্পর্কে জানবো। যে সকল ধাতু হিন্দি বা আরবি ফার্সি থেকে সরাসরি আমাদের বাংলায় এসেছে তাদের বলে বিদেশি ধাতু। তো বিদেশি ধাতুগুলো কোথা থেকে আসবে, হিন্দি, আরবি, ফার্সি। অর্থাৎ হিন্দি, আরবি, ফার্সি থেকে বাংলায় যে ধাতু আসবে সেগুলোই হচ্ছে কি বিদেশি ধাতু। তো বিদেশি ধাতুর জন্য আমরা কিছু বিদেশি ধাতু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা যেই ধাতুগুলো বিদেশি ধাতু কয়েকটাই আছে বইয়ে, গুরুত্বপূর্ণ সেই ধাতুগুলো আমরা এখন একটু দেখবো এবং সেগুলো একটু মুখস্থ করিয়ে রাখবো। এই যে আট, খাট, চেচ, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চা, বিগর, ভিজ, টেল,
ডাক, লটক, এই ইত্যাদি কি আমাদের বিদেশি ধাতু। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা অর্থ আছে। যেমন খাট অর্থ কি পরিশ্রম করো, চ্যাচ অর্থ চিৎকার করা, জম অর্থ জমানো, ঝুল অর্থ ঝুলা, ইভেন লটক অর্থ কি ঝুলানো। তো এই যে এগুলো আমাদের কি বিভিন্ন ধাতু, যেগুলো কি বিদেশি ধাতু, কারণ এগুলো হিন্দি, আরবি বা ফার্সি থেকে আমাদের বাংলায় এসেছে। এই কয়েকটি ধাতু আমরা একটু মুখস্থ রাখবো। এছাড়া আমরা আরও সহজে মনে রাখতে পারি যে এই ধাতু আমাদের বাংলা ধাতুও হবে না, আবার তৎসম ধাতুও হবে না, সেগুলোই হবে বিদেশি ধাতু। অর্থাৎ যারা আগের দুইটা ধাতু জানবে বাংলা এবং সংস্কৃত সম্পর্কে, আর যে বাদবাকি যে ধাতুটা থাকবে সেটাই হয়ে যাবে কি বিদেশি ধাতু। তো আট, খাট, চেচ, জম, ঝুল, টান, টুট, ডর, ফির, চাহ, বিগড়, ভিজ, টেল, ডাক, লটক, এগুলো যদি আমাদের মনেও না থাকে, আমরা মনে রাখবো কি বাংলা এবং সংস্কৃত ছাড়া বাদবাকি ধাতুগুলোই হবে বিদেশি ধাতু। তো সবাই আশা করি আজকের পর্বটা দেখার পর মৌলিক ধাতু নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো আর আমাদের বাকি কি আর সাধিত এবং যৌগিক ধাতু, যেটা আমরা পর্ব 2-এ দেখব। তো এই পর্বে আশা করি আমাদের মৌলিক ধাতু এবং ধাতুর যে বেসিক নলেজগুলো ছিল সেগুলো আমরা সবাই পেয়ে গিয়েছি। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে পর্বটি আছে সাধিত এবং যৌগিক ধাতু নিয়ে, সেই পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।